আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা জাহাঙ্গীরনগর ডি ইউনিটের কেমিস্ট্রি অ্যানালাইসিসটা করবো ইনশাআল্লাহ খুব ভালোভাবে, যে কম্প্যাক্টলি অল্প কিছুদিনের মধ্যে তুমি কেমিস্ট্রিটা যাতে গুছায় নিয়ে আসতে পারো। আমরা অলরেডি বায়োলজি অ্যানালাইসিসটাও দিয়ে দিছি এবং পিডিএফ সহ সেই অ্যানালাইসিসটা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, সেটাও ডাউনলোড করে নিও। ভিডিওটা না দেখলে দেখে থেকো। কাহিনী হচ্ছে সবারই মেন্টাল প্রিপারেশন, মেন্টাল অবস্থা অনেক খারাপ, আমি জানি যাদের মেডিকেল হয় নাই। তো ম্যাক্সিমাম স্টুডেন্টের কি হয়েছে আমি তোমাকে একটু কথাটা বলি। সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট বললাম ম্যাট অ্যাসপিরেন্ট ছিল, ঠিক আছে। এখন মেডিকেলে তাদের হয় নাই, আইদার সে ফার্স্ট টাইমার হোক অথবা সেকেন্ড টাইমার হোক, আচ্ছা হয় নাই। এখন তাহলে আমরা তুমি দেখবা যখন কেমিস্ট্রি নিয়ে বসবা তখন তোমার জেইউডি কেমিস্ট্রিটা একটু হার্ড লাগবে, ঠিক আছে। কেমিস্ট্রিটা একটু হার্ড লাগবে, যথেষ্ট হার্ড লাগবে। কেমিস্ট্রিতে কোশ্চেন কয়টা? 24টা। তো এখন আমাদের মেডিকেলে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে যারা বসবে তাদের জন্য বোটানিতে হচ্ছে 24টা কোশ্চেন, আর জুওলজিতেও হচ্ছে 24টা কোশ্চেন। তাহলে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল তাদের বেলায় বললাম এই বায়োলজি পার্টটা অর্থাৎ বোটানি এবং জুওলজি বললাম তাদের জন্য সহজ। তাদের জন্য কি সহজ? না সহজ। তার মানে এইটা হচ্ছে তাদের স্ট্রং পার্ট, আর কেমিস্ট্রিটা তাদের হচ্ছে একটু উইক পার্ট। তাহলে তুমি চেষ্টা করবা যে এই যে বায়োলজিতে যেন যত বেশি সম্ভব সঠিকটা তুমি দাগায় দিয়ে আসতে পারো, ঠিক আছে, সঠিকটা তুমি দাগায় দিয়ে আসতে পারো। আর তুমি চেষ্টা করবা হইতেছে কেমিস্ট্রিটা তোমার যেন নেগেটিভ না খায় আসো, নেগেটিভ না খায় আসো। অর্থাৎ কেমিস্ট্রি 24টা তোমার পারা দরকার নাই। তুমি এই 24টার 60-70%, অর্থাৎ তুমি যদি 15-16টাও ম্যাক্সিমাম কারেক্ট করে আসতে পারো, তোমার বললাম এনাফ। তাহলে তোমার টার্গেট মাইন্ড সেট আপ থাকবে হচ্ছে কেমিস্ট্রি হার্ড, ঠিক আছে, কেমিস্ট্রি আমি কম দাগাবো, কেমিস্ট্রি আমি যেগুলি পাই না সেগুলি স্কিপ করে আসবো, 15-16টা পারা এনাফ। আচ্ছা আসো, এটা যদি কোশ্চেন হার্ড হয়, আমি কি বলছি, কোশ্চেন যদি হার্ড হয়, যদি ইজি হয় তুমি যদি আরো বেশি পারো অবশ্যই দাগাবা। আচ্ছা আসো আমাদের মেইন ক্লাসে ফার্স্টে আমরা আসি গুণগত রসায়ন। আমরা জানি যে কেমিস্ট্রি বেলায় আমাদের কি অবশ্যই শর্টটা পড়তে হবে, আমাদের ফুলের কোনো কথা জাহাঙ্গীরনগর জাবিটিতে নাই। দ্রাব্যতা নিয়ে যে আমাদের ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো অবশ্যই করতে হবে। আইসোটোপ, কার কোনটা আইসোটোপ এইটা বলবে না যে এইটা নিচের এইটার আইসোটোপ কোনটা, আমরা জানি যাদের প্রোটন সংখ্যা সমান, এবং কার কতটা আইসোটোপ, হাইড্রোজেনের কয়টা, অক্সিজেনের কয়টা, কার্বনের কয়টা, ক্লোরিনের কয়টা। আইসোবার আইসোটোন, এই দেখো একটা কথা লেখা আছে, প্রশ্ন আসবেই। অর্থাৎ নিচের কোনটা কার আইসোটোপ, নিচের কোনটা আইসোবার, নিচের কোন পরস্পর জোড়া আইসোটোন। আমরা জানি আইসোবার কারা, যাদের ভর সংখ্যা সমান, আইসোটোন কারা, যাদের নিউট্রন সংখ্যা সমান। সো এই যে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এই জায়গাটা দিয়ে বললাম আমাদের খুব সুন্দর করে পড়তে হবে। গেল 1 নাম্বার। 2 নাম্বার ইলেকট্রন বিন্যাস। খেয়াল করো এখান থেকে সাধারণত প্রশ্ন আসবেই। ইলেকট্রন বিন্যাসের মধ্যে নিচের কোনটা আহ্বায়ক নীতি অনুসরণ করে, পাউলির বর্জন নীতি, হুন্ডের নীতি খুবই গুরুত্বপূর্ণ। এবং কিছু কিছু বিশেষ মৌল আছে, কিছু বিশেষ মৌলের যে ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রম পরিলক্ষিত হয় সেই মৌলগুলার ইলেকট্রন বিন্যাসও যেন তুমি করতে পারো। সাদা খাতায় বসবা, সেই সকল মৌল লিখবা, ডান পাশে মাথা ঠান্ডা রেখে একটু করবা, প্র্যাকটিস করবা। এরপরে কোয়ান্টাম সংখ্যা এন, এল, এম এবং এস, এই 4টা কোয়ান্টাম সংখ্যার মান এবং এদের তাৎপর্য সুপার ডুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং অরবিটাল, কার কয়টা অরবিটাল আছে, কথা বোঝা গেছে। আমি যদি তোমাকে বলি যে পটাশিয়াম এর সর্বশেষ, প্রশ্নটা খেয়াল করো, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যার এল এর মান কত হবে, বা এন এল এম এর এস এর মান কত হবে, বা কোয়ান্টাম সংখ্যা একটা দিয়ে দিল, এটার মান নির্ণয় করো, পারবা না? পারবা। আচ্ছা 3 নাম্বার, তাহলে 2 নাম্বার 3 নাম্বার ইউভি রশ্মির যে ছক আছে, অর্থাৎ ব্যবহার, যেখান থেকে এবারও মেডিকেলে একটা প্রশ্ন এসে গেল, জীবাণুনাশ। আইআর স্পেকট্রোস্কোপি এবং এমআরআই, এদের যে ব্যবহারগুলো আছে, ব্যবহার এবং ইলেকট্রন প্রোটন নিউটনের যেই ছকটা আছে, ইলেকট্রনের চার্জ, প্রোটনের চার্জ, ইলেকট্রনের ভর, প্রোটনের ভর, কোনটা কি আবিষ্কার করছে, কে আবিষ্কার করছে, এইটার একটা ছক আছে প্রত্যেকের বইতে, এইটা খুব সুন্দর করে পড়ে যাবা। দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়ন শনাক্তকরণের ছক মানে কি, এটাকে আমরা বলতেছি সেটা হচ্ছে সিক্ত পরীক্ষা, বুঝা গেছে, সিক্ত পরীক্ষা।
যেরকম আমি যদি তোমাকে বলি পটাশিয়াম ফেরোসায়ানেট দিয়ে কোনটা শনাক্ত করা হচ্ছে, কিংবা অ্যালুমিনিয়াম শনাক্তকরণের জন্য কোন দ্রাবণটা ব্যবহার করা হচ্ছে, এই যে কোন বিকারকটা ব্যবহারের মাধ্যমে, অর্থাৎ সিক্ত পরীক্ষার যে ছকটা আছে ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, লাস্টে তড়িৎ চুম্বকীয় বর্ণালীর ব্যবহার এবং শিখা পরীক্ষায় যে কোনটা কোন বর্ণ প্রদর্শন করে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো তো এখান থেকে কি আছে এমন যেটা তুমি মেডিকেলে পড়ে আসো নাই, মেডিকেলেই পড়ে আসছো। সো তোমার বললাম গুণগত রসায়ন আমি যেভাবে বললাম এইভাবে জাস্ট 5টা টপিক পড়ে যাও, ইনশাল্লাহ তুমি জাহাঙ্গীরনগরে ভালো কমন পেয়ে আসতে পারবা। আমি আবারও বলতেছি 24টা কমন আমার পাওয়ার দরকার নাই, পারারও দরকার নাই। আসো এরপর আমরা চলে আসবো মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনে। এখানে অনেকের এই অধ্যায়টা খুব কঠিন লাগে, কঠিন কিছু নাই, মেডিকেলে যেরকম বেসিক প্রশ্ন আসতো এইখান থেকে এই অধ্যায় থেকে জাবিডিতেও সেম বেসিক প্রশ্ন আসবে। দেখো সংকরায়ন, তোমাকে একটা যৌগ দিয়ে বলবে এই যৌগের সংকরায়ন কি sp3d2 না sp2sp2, অর্থাৎ আমাদের সংকরায়নের একটা ছক আছে, এই ছকটা মুখস্থ করলেও হয়। আবার যাদের একটু মুখস্থ করতে সমস্যা তাদের বললাম এই সংকরায়ন নির্ণয়ের একটা সুন্দর প্রত্যেকটা বইতে ট্রিক্স লেখা আছে। পোলারিটি এবং পোলারায়ন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 4টা যৌগ দিয়ে বলবে নিচের কোন যৌগের তোমার পানিতে দ্রাব্যতা বেশি, পানিতে দ্রবণীয়তা বেশি, তাই না? অর্থাৎ প্রশ্নটা হইতেছে আমাদের সমযোজী যৌগের রাসায়নিক বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে রাসায়নিক তোমার আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। ফাজানের নীতি, এখান থেকে একাধিক প্রশ্ন আসবে। ফাজানের নীতিটা সুপার ডুপার ডুপার সুপার ইম্পর্টেন্ট। তো ফাজানের নীতি এবং নীতির থেকে যতগুলা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলা সলভ করে রাখো, বলে রাখা ভালো যে ভাইয়া আমাদের এখন জাহাঙ্গীরনগর ডি ইউনিটের প্রিপারেশনের জন্য আমি সবসময় বলছি যে এখন জাস্ট কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়তে হবে। কি করতে হবে? কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়তে হবে, তাই না? এখন যেমন এই টপিকগুলো তো পড়ে ফেললে, এই টপিকের প্রশ্ন সলভ করতে হবে না জাহাঙ্গীরনগর ডি ইউনিট থেকে কি কি প্রশ্ন আসছে। তো এই কোশ্চেন ব্যাংকের জন্য তুমি আইদার জয়কলি পাবলিকেশনস নিতে পারো, জয়কলি পাবলিকেশনসটা বেটার। তারপরে তোমার হচ্ছে জাহাঙ্গীরনগরে আরেকটা পাবলিকেশনস আছে, জাহাঙ্গীরনগরে আরেকটা পাবলিকেশনস আছে পানকৌড়ি, তাদেরও কোশ্চেন ব্যাংক আছে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের, জেইউ ডি ইউনিটের, সেই কোশ্চেন ব্যাংকটা ফলো করতে পারো। তুমি জাস্ট তার টার্গেট থাকবে আগামী কয়েকদিনের মধ্যে কোশ্চেন ব্যাংকটা একদম সুন্দর করে পড়ে ফেলা। এই ফাজানের নীতি থেকে যে প্রশ্নগুলো আসছে কোশ্চেন ব্যাংক দেখে সুন্দর মতো সলভ করে ফেলবা, এবং তোমাকে নিজেকে প্রশ্ন করবা যে তুমি এইখান থেকে প্রশ্ন আসলে তুমি পারবা কিনা সামনে। আচ্ছা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রশ্ন আসবে। নিচের কোনটির ইলেকট্রন আসক্তি বেশি, নিচের কোনটির ইলেকট্রন শক্তি কম, আয়নীকরণ শক্তি বেশি, আয়নীকরণ শক্তি কম, তারপরে এদের একটা ব্যতিক্রম আছে, তাই না? এদের একটা ব্যতিক্রম আছে, তো এই ব্যতিক্রমটা খুব ভালো করে পড়বা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 1 নাম্বার এবং 2 নাম্বার পয়েন্ট থেকে প্রশ্ন আসবেই। ওকে, সো এই টাইপের প্রশ্ন তুমি বইটা পড়ার আগে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস মানে কি, কোশ্চেন ব্যাংকটা আগে খুলে দেখা এখান থেকে কি টাইপের প্রশ্ন আসছে, ওই টাইপের প্রশ্নটা মনে করে যে এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে সেইভাবে তুমি বইটা পড়ে ফেললা। এরপরে তুমি কোশ্চেন দিক সলভ করলা যে না আমি কি কনফিডেন্ট কিনা যে আমি এই প্রশ্নটা আসলে এইভাবে আসলে আমি পরীক্ষায় পারবো। 3 নাম্বার এসপিডিএফ ব্লকের মৌলের সংখ্যা বৈশিষ্ট্য, খুবই গুরুত্বপূর্ণ। এস এর সংখ্যা কয়টা, পি ব্লকের সংখ্যা, ডি ব্লকের সংখ্যা, এফ ব্লকের সংখ্যা, ল্যান্থনাইডের সংখ্যা, অ্যাক্টিনাইডের সংখ্যা, কোনটাকে বিরল মৃত্তিকা ধাতু বলা হয়, গাড়ির হেডলাইটে কোনটা ব্যবহার করা, অর্থাৎ এই যে মৌলের সংখ্যার বৈশিষ্ট্য সাথে হচ্ছে আমাদের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? এবং বিশেষ নাম, তাই না? তোমরা জানো কোনটাকে ক্ষার ধাতু বলা হয়, কোনটা মৃত ক্ষার ধাতু বলা হয়, চ্যালকোজেন কোনটা। তারপরে অবস্থান্তর মৌল, এইটার তো আসলে প্রশ্নই মানে বলাই লাগে না, এটা অবশ্যই পড়তে হবে, তাই না? অবস্থান্তর মৌল কোনগুলা, অবস্থান্তর মৌলের সংখ্যা কয়টা, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। আচ্ছা, অক্সাইড যৌগের অম্লীয় এবং ক্ষারীয় ধর্ম খুবই গুরুত্বপূর্ণ, এবং পারমাণবিক আকার, আয়নিক সন্নিবেশ, হাইড্রোজেন বন্ধন। দেখবা যে সন্নিবেশ, এই যে একটা পারমাণবিক আকার নিয়ে প্রশ্ন হবে, নিচের কোন আকারটি ছোট কোনটি বড়, এটা আমাদের ফাজানের নিয়মের মধ্যেও পড়ে যায়। আয়নিক সন্নিবেশ এবং হাইড্রোজেন বন্ধনটা খুবই 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 গুরুত্বপূর্ণ। অর্থাৎ লাস্টের দিকে, এই যে অধ্যায়ের লাস্টের পার্টটা সুন্দর মতো পড়ে ফেললাম। আচ্ছা দেখো আমাদের অনেক বড় একটা চ্যাপ্টার, কতটা কম্প্যাক্টলি শেষ করে ফেলতে পারতেছো। এরপরে অধ্যায় আসি আমরা রাসায়নিক পরিবর্তন, 4র্থ অধ্যায়, লা শাতেলিয়ার নীতি আর পিএইচ এর ম্যাথ আসবেই।
আসবেই। তাহলে তুমি কি করো, কোশ্চেন ব্যাংকটা খুলো, কোশ্চেন ব্যাংক খুলে লাসাতিলের নীতিটা দেখো প্রশ্ন আসতেছে তুমি পারতেছো কিনা, পিএইচ ম্যাথগুলা তুমি হাতে করতে পারতেছো কিনা, বাস এনাফ, তোমার বইও খোলার দরকার নাই। প্রভাবক, অ্যাসিড ক্ষারের শক্তিমাত্রা, রাসায়নিক সাম্যাবস্থা। দেখো প্রভাবক, এই যে একটা ছক আছে, এই ছকটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এইবারও মেডিকেলের প্রশ্ন আসছে কোনটা ধনাত্মক, কোনটা ঋণাত্মক, কোনটা প্রভাবক বিষ। এই প্রভাবকের ছক এবং উদাহরণ, প্রভাবকের বৈশিষ্ট্য, অ্যাসিড ক্ষারের শক্তিমাত্রা, কোনটা শক্তিশালী অ্যাসিড, কোনটা শক্তিশালী অ্যাসিড নয়, রাসায়নিক সাম্যাবস্থা, প্রশ্ন আসবেই। রাসায়নিক সাম্যাবস্থা যদিও লাসাতিলের নীতির মধ্যেই পড়ে যায়। 3 নাম্বার, বাফার দ্রবণ এবং তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া। দেখো বাফার দ্রবণ থেকে প্রশ্ন আসবে কি, নিচের কোনটা অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার, আবার রক্তের বাফার আছে, এবং বাফারের কিছু নির্দিষ্ট নির্দিষ্ট বোল্ড করা লাইন আছে অবশ্যই তোমার বইতে। আর তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া কি লাগবে, বিক্রিয়ার উদাহরণ লাগবে, এবং তোমাকে হয়তো একটা বিক্রিয়া দিয়ে বলতে পারে তার ডেল এইচ কত। সো উদাহরণ আর ডেল এইচ সহমুখস্থ করবা। লাস্ট যে পার্টটা, সক্রিয়ণ শক্তি, পানির আয়নিক গুণফল। পানির যে আয়নিক গুণফল কে ডাব্লিউ, যেটাকে আমরা প্রকাশ করি, এই কে ডাব্লিউ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে 2টা পৃষ্ঠার মধ্যে। হাজারি স্যারের বই থেকে তুমি জাস্ট এই 2টা পৃষ্ঠা পড়ে যাবা। চলে আসো আমাদের কর্মমুখী রসায়ন। তো কর্মমুখী রসায়ন এমন একটা চ্যাপ্টার যেটা আমাদের শর্ট সিলেবাসে ছিল, ফুল সিলেবাসে ছিল, অর্থাৎ শর্ট সিলেবাসে যেই যেই টপিকগুলো আছে সেগুলি ভালো করে পড়ে যাবে। জাস্ট দেখো এইখান থেকে এই প্রশ্নটা আসবেই আসবেই, আমি বলতে পারি। প্রাকৃতিক, নিচের কোনটা প্রাকৃতিক প্রিজারভেটিভস, নিচের কোনটা কৃত্রিম প্রিজারভেটিভস, ঠিক আছে। আবার নিচের কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট, এইভাবে প্রশ্ন করে, নিচের কোনটি, আমি প্রশ্ন লিখে দিই, নিচের কোনটি কোনটি অ্যান্টি অক্সিডেন্ট, এইভাবেও প্রশ্ন আসে বললাম, ঠিক আছে। অর্থাৎ এই প্রাকৃতিক এবং কৃত্রিম প্রিজারভেটিভসের যে উদাহরণ, বিএইচএ, বিএইচটি, হ্যাঁ, টিবিএইচকিউ, একদম টানা উদাহরণ সহ মুখস্থ করে যাইতে হবে। ভিনেগার, ভিনেগারের লাগবে কি, ব্যবহার কত, ভিনেগারের পিএইচ কত, ভিনেগারের পিকেএ কত, ঠিক আছে না। আচ্ছা, এর বাইরে কিছু পড়ার এখান থেকে দরকার নাই, জাস্ট 2 টাইপের প্রশ্ন হচ্ছে। আমরা চলে আসবো, সেটা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র, পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন থেকে একটা ম্যাথ আসবেই। তো তুমি কাজ হচ্ছে সাধারণত পরিবেশ রসায়নের যত ধরনের সূত্র আছে সেই সূত্রগুলো সুন্দর করে পড়ে ফেলা। আগে হচ্ছে সূত্রগুলো সুন্দর করে পড়ে ফেলা, এরপরে আমাদের কোশ্চেন ব্যাংক দেখে এই অধ্যায়ের ম্যাথগুলা সুন্দর মতো সেই সূত্র মোতাবেক সলভ করে ফেললা। তারপরে তোমার বললাম 1 মার্ক নির্দিষ্ট। এরপরের প্রশ্নটা হচ্ছে, আমাদের অধ্যায়ের প্রথমেই বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদান আছে, তাই না? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, কি কি পড়তে হবে আমি তোমাকে বলে দিই। এদের বিস্তৃতি অর্থাৎ কত কিলোমিটার থেকে কত কিলোমিটারের মধ্যে আসে, এবং এদের যে বৈশিষ্ট্য আছে, কিছু বৈশিষ্ট্য আছে না, কোনটা হেটেরোস্ফিয়ার, কোনটা হোমোস্ফিয়ার, আর সাথে সাথে এখান থেকে কি করতেছে, বৈশিষ্ট্যের মধ্যে বললাম ওগুলিও পড়ে। তোমাকে যদি বলি নিচের কোনটা দিয়ে জেট বিমান চলাচল করে, সাধারণ বিমান চলাচল করে, উল্কা বিনষ্ট হয় কোন অঞ্চলে, কোন অঞ্চলে যায় আমাদের ইউভি রশ্মিগুলা বা বেতার তরঙ্গগুলা ফিরে আসে, এইটা বললাম সম্পূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে পড়বে। আচ্ছা, তাহলে 1 নাম্বার পয়েন্ট শেষ। 2 নাম্বার, বয়েল, চার্লস অ্যাভোগাড্রো, গেলুসাকের গ্রাহামের ব্যাপন সূত্র, এটা আমি তোমাকে বলছি, এটা হচ্ছে আমাদের ম্যাথের মধ্যে পড়ে। 3 বিভিন্ন বিজ্ঞানীর অম্ল ক্ষারক তত্ত্ব, খুবই 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 গুরুত্বপূর্ণ এই টপিকটা, যে কোন মতবাদ অনুযায়ী পানি একটা উভধর্মী পদার্থ, ঠিক আছে না। তো কখন কোনটা কোন মতবাদ অনুযায়ী কোনটা অনুবন্ধী অম্ল ক্ষারক, একটার অনুবন্ধী আর একটা, এইটার অনুবন্ধী ক্ষারক কোনটা, এইটার অনুবন্ধী অম্ল কোনটা। তারপরে সিএফসি গ্যাস, সিএফসি গ্যাস খুবই গুরুত্বপূর্ণ। সিএফসি গ্যাসের বৈশিষ্ট্য কি কি পড়তে হবে, দেখো বৈশিষ্ট্য পড়তে হবে, নামকরণ পড়তে হবে, এবং ব্যবহার পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, গ্রিন হাউস গ্যাস, এটা তো অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের পার্সেন্টেজ গুলো খুব চমৎকার করে মনে রাখতে হবে। অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টির আমার কারণ পড়তে হবে। আমরা জানি SO(X) এবং NO(X), অর্থাৎ সালফার এর অক্সাইড আর নাইট্রোজেনের অক্সাইড গুলো বৃষ্টি ঘটায় 5.6 এর কম হয়ে যায়। বিশুদ্ধতার মানদণ্ড এর ছক, এই যে বিশুদ্ধতার মানদণ্ড এর ছক, এইখান থেকে প্রশ্ন ধরো আসবেই। অর্থাৎ যেটাকে আমরা বলি DO, তারপরে BOD, তারপরে COD, তার মানে TD, এইটার যে আদর্শ মান এবং আদর্শিক যে রেঞ্জ গুলো আছে, কোনটা হলে খুবই ভালো, কোনটা হলে মোটামুটি ভালো, আদর্শ মান কোনটা, BOD। এবং শেষের দিকে অবশ্যই একটা জিনিস আমি লিখি না ইচ্ছা করে, একটা জিনিস অবশ্যই তোমাকে পড়ে যেতে হবে, যেটা মেডিকেলের জন্য তোমরা পড়ছো এবং এখান থেকে প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ভারী ধাতুর যেই বিভিন্ন বিষক্রিয়া আছে, আসে না, আছে তো বিষক্রিয়া আছে, তুমি জাস্ট সেটা পড়ে ফেলবা, বাস এনাফ।
আমরা চলে আসি আমাদের জৈব রসায়ন। অনেকের কাছে জৈব রসায়ন খুব ভয়ের কারণ, যার জৈব রসায়ন ঠিকমতো স্টিল নাও পড়া হয় নাই, তুমি জাস্ট খালি কোশ্চেন ব্যাংক সলভ করবে, আর কিছু লাগবে না। যার মোটামুটি পড়া হয়েছে তাদের জন্য এই সাজেশন 5টা টপিক। 1 নাম্বার বিভিন্ন নামধারী বিক্রিয়া, যেটা মেডিকেলে আমি সাজেশন দিচ্ছি, আমি সেখান থেকে প্রশ্ন আসছে যে কোন বিশেষ নামধারী, আমি যদি বলি স্যান্ডমায়ার বিক্রিয়ায় স্যান্ডমায়ার বিক্রিয়া কি তৈরি হয়, কিংবা ডুমা বিক্রিয়া কি তৈরি হয়, এই যে বিভিন্ন নামধারী বিক্রিয়ায় কি তৈরি হয়, অর্থাৎ উৎপাদ কি, এই জিনিসটা জানতে হবে। শনাক্তকরণ পরীক্ষা কি, আমি যদি তোমাকে বলি লেসাইন পরীক্ষার মাধ্যমে কি শনাক্ত করা হয়, তুমি পারবা না? অবশ্যই পারবা তো। কার্বিলামিন পরীক্ষার মাধ্যমে কি শনাক্ত করা হয়, বা উল্টা করে আমি যদি বলি যে কার্বনিল মূলক শনাক্তকরণের পরীক্ষা কোনটি, তাহলে এইখান থেকে প্রশ্ন আসবেই। এই 1 নাম্বার টপিকটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, এইটা মাথা নষ্ট ইম্পর্টেন্ট, পড়তেই হবে। 2 নাম্বার কোনটার কার্যকরী মূলক কোনটা, মেডিকেলের জন্য পড়ছো। অর্থমেটা নির্দেশক, মেডিকেলের জন্য পড়ছো। সমানতা, মেডিকেলের জন্য পড়ছো। এখান থেকে প্রশ্ন আসবে। সমানতার কিচ্ছু লাগবে না, হাজারি স্যারের বইতে সমানতার যে পার্টটা আছে, চেইন সমানতা, স্ট্রাকচারাল আইসোমারিজম, তারপর হচ্ছে কিটোইনাল সমানতা, মেটামারিজম, এই তারপর হচ্ছে তোমার ওই যে ওটা কি বলে সিস্টেম সমানতা, এই যেই টপিকটা 2 পৃষ্ঠার একটা টপিক আছে হাজারি স্যারের বইতে, এইটুক করলেই হবে। 3 নাম্বার SN1 এবং SN2 বিক্রিয়ার পার্থক্য, মাথা নষ্ট ইম্পর্টেন্ট। হাকেল নিয়ম, এখান থেকে প্রশ্ন আসবে কি নিচের কোন যৌগটি জৈব যৌগ নয়, ঠিক আছে না। এবার এন এর মান কত চাবে, এন এর মান কত, কিংবা সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সংখ্যা কত। জৈব যৌগের নামকরণ অতটা ইম্পর্টেন্ট না, পড়তে পারলে ভালো, কারণ এখান থেকে কোশ্চেন আসছে, পড়তে পারলে ভালো। আর এখান থেকে নামকরণ আর বইয়ের থেকে কিছু পড়ার নাই, তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা খুলবা, দেখবা যে কোশ্চেন ব্যাংকে যে প্রশ্ন আসছে সেটা সলভ করবা। ইলেকট্রোফাইল কোনটা, নিউক্লিওফাইল কোনটা, ফ্রি রেডিক্যাল, এদের যেই আমাদের রেঞ্জগুলো আছে, অর্থাৎ 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি কখন, আর 3 ডিগ্রি লেস দেন 2 ডিগ্রি লেস দেন 1 ডিগ্রি কখন, এরকম। এই যে কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়নের যে সক্রিয়তা এবং স্থায়িত্ব, দুইটা বললাম আলাদা। সক্রিয়তার ডিগ্রি রেঞ্জ এক, স্থায়িত্ব রেঞ্জ এক। সো এই যে 3টা রেঞ্জ, এটা খুব সুন্দর করে পড়বা। সব উল্লেখযোগ্য ক্রম, যেমন অ্যামিন সমূহের ক্ষার ধর্মিতার ক্রম, এইটা যেন ভুল না হয়, মনে থাকবে। তাহলে আমি যথেষ্ট কম্প্যাক্টলি সাজানোর চেষ্টা করছি যে জৈব রসায়ন যাদের পড়া নাই তারাও যেন একটা কমন পায় আসে। এবং জৈব রসায়ন আমি আগেই বলছি, এগুলি পড়ার আগে তুমি আগে কোশ্চেন ব্যাংকটা পড়বা, ঠিক আছে না। এরপরে আমরা চলে আসি, সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। এখান থেকে অবশ্যই ম্যাথ আসবেই। তো ফার্স্টে হচ্ছে জারণ বিজারণ নির্দেশক। তোমাকে ফার্স্টে আমাদের হাজারি স্যারের বইতে একটা ছক দেখবা, জারক এবং বিজারকের ছক, তাই না। এটা আছে যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে, আছে না, ওইটা টপিকটা অবশ্যই পড়তে হবে। আবার দেখবা এই যে আরেকটা ছক আছে, ছক মানে কি একটা প্যারা আছে, যেখানে হচ্ছে তোমার গ্যাসীয় জারক, গ্যাসীয় বিজারক, তারপরে তরল জারক, তরল বিজারক, তারপরে কঠিন জারক, কঠিন বিজারক, আছে না। এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট ছিল, এখনো ইম্পর্টেন্ট, পড়তে হবে। নির্দেশকের বর্ণ পরিবর্তন, কখন কোন নির্দেশক লাগবে, আর তোমার নির্দেশকের বর্ণ পরিবর্তনে পিএইচ এর যে পরিসরটা। মোলারিটি, নরমালিটি, প্রাইমারি সেকেন্ডারি পদার্থ, এইটা আসবে এখান থেকে 100%, আমি বলতে পারি পার্সেন্টেজ, তারপরে ppm, ঠিক আছে না। এখান থেকে ম্যাথ বলা যায় আসবেই। লঘুকরণের ম্যাথ, অর্থাৎ S1 V1 S2 V2 দিয়ে যে ম্যাথ আছে, সাথে আরো কিছু ম্যাথ আছে। অ্যাভোগাড্রোর সংখ্যা, মোলার আয়তন, মোলার আণবিক সম্পর্ক ম্যাথ, যেটাকে আমরা বলি হচ্ছে বেসিক ম্যাথ, ঠিক আছে না, বেসিক ম্যাথ। আমি যদি তোমাকে প্রশ্ন করি যে 32 গ্রাম অক্সিজেনে কতটি পরমাণু আছে, এটা তো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট ছিল, আছে না। এই টাইপেরই ম্যাথ তোমাকে করতে হবে। অর্থাৎ অবশ্যই আমি বারবার বলতেছি, কোশ্চেন ব্যাংক ছাড়া জাবিতে কোনো প্রিপারেশন নেওয়া যাবে না। লাস্ট ওয়ান, সেটা হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন। তো তড়িৎ রসায়ন একটা ছোট অধ্যায়, এইখানে সবার প্রথমে পড়বা সক্রিয়তার সিরিজ ফুল, অর্থাৎ তোমাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। কোনটার পরে কোনটা এটা জানতে হবে, কোনটা পানি থেকে, কোনটা স্টিম থেকে, কোনটা অ্যাসিড থেকে হাইড্রোজেনকে পৃথক করতে পারে সেটাও জানতে হবে। ফ্যারাডের সূত্রের ম্যাথ, একটা ম্যাথই আছে ফ্যারাডের সূত্রের ম্যাথ, আর একটা হচ্ছে কোষের ইএমএফ নির্ণয়, ই নট সেল, যে ই নট সেল নির্ণয়ের যে সূত্রটা, ই নট অক্স প্লাস রিডক্স। আচ্ছা, নির্দেশক তড়িৎদ্বার কোনটা, প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার কোনটা, সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার, এবং তড়িৎদ্বারের কিছু প্রকার ভেদ আছে। এবং লবণ সেতুটা খুব ইম্পর্টেন্ট। লবণ সেতুতে কোন দ্রবণ ব্যবহার করা হচ্ছে, তার মোলারিটি কত, এবং লবণ সেতুর প্রয়োজনীয়তা। বিভিন্ন তড়িৎ কোষ খুবই গুরুত্বপূর্ণ।
ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসবে যেমন গ্যালভানিক কোষে অ্যানোড কোনটা, ক্যাথোড কোনটা। কিংবা আমি যদি তোমাকে বলি যে সোডিয়াম ক্লোরাইডের গলিত তড়িৎ বিশ্লেষণ দ্রবণে যদি আমি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে অ্যানোডে কোনটা তৈরি হবে, ক্যাথোডে কোনটা তৈরি হবে। কথাটা বুঝো, খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা, এগুলি মাথায় রাখো ভাই, একটু মনোযোগ দিয়ে শোনো। কি বলছি যে আমি যদি একটা দ্রবণ নেই যেটা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইড, এখানে যদি আমি তড়িৎ বিশ্লেষণ করি অ্যানোডে কি তৈরি হবে, ক্যাথোডে তৈরি হবে কি। আর যদি আমি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নেই তখন অ্যানোডে কি তৈরি হবে, ক্যাথোডে তৈরি হবে কি। তারপরে কোনটা তোমার লিথিয়াম যেই আয়ন ব্যাটারি একটা আছে, লিথিয়াম ব্যাটারি একটা আছে, তো কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, কোনটা অ্যানোড কি কোনটা ক্যাথোড কি, ঠিক আছে না। তারপরে তোমার ড্রাই সেল ব্যাটারিতে কোনটা অ্যানোড বিক্রিয়া, কোনটা অ্যানোডে কি থাকে, ক্যাথোডে কোনটা ব্যবহার করা হয়, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তড়িৎ পরিবাহীর প্রকারভেদ এটা অতটা ইম্পর্টেন্ট না, তবে ফার্স্টের দিকে আসতে একটু জেনে রাখা ভালো, এবং সবশেষে কোশ্চেন ব্যাংক আমাদের সলভ করতে হবে। এর চাইতে কম্প্যাক্ট সাজেশন আমি মনে করি দেওয়া সম্ভব না, দেওয়া উচিত না। বেস্ট অফ লাক, তোমাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া রইল। টাটা।